এবারে আমরা গ্যাসের প্রসারণ এই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব। তো আমরা একে একে দেখো, কঠিনের প্রসারণ আলোচনা করেছি, তরলের প্রসারণ আলোচনা করেছি। এবারে গ্যাসের প্রসারণ আলোচনা করতে গেলে আমাদেরকে আগে একটু কতগুলো জিনিস জানতে হবে। তো গ্যাস যেহেতু, তাহলে কোনো না কোনো একটা পাত্রের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ আমরা গ্যাস নেব, ঠিক আছে? একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে, তাহলে এটা হচ্ছে গ্যাসের একটা ভর সমান এম। এটা সবসময় ধ্রুবক, একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস দিয়ে আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে? এবারে এই যে পাত্রেতে গ্যাসটা রেখেছি, এই পাত্রের যে আয়তন হবে গ্যাসটারও সেই একই আয়তন হবে। মানে গ্যাসের আয়তন ইংরেজিতে কি বলে? ভলিউম। ভি দিয়ে প্রকাশ করা হয় ভলিউম। আয়তন ইংরেজিতে বলে ভলিউম, ভলিউমের ভি দিয়ে প্রকাশ করা হয়। আবার এই গ্যাস রাখার জন্য গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালের উপর চাপ প্রয়োগ করবে, তাই তো? তার মানে গ্যাসের একটা চাপও আছে, চাপকে ইংরেজিতে প্রেসার বলা হয়। প্রেসার, PRESSURE, প্রেসার। তার পি, চাপকে পি দিয়ে প্রকাশ করা হয়। আবার এই ভিতরে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, গ্যাসের তাপমাত্রা বা উষ্ণতাকে বড় হাতে টি, কেলভিন স্কেলে টি দিয়ে আমরা প্রকাশ করি। তার মানে একটা গ্যাসের ক্ষেত্রে মেন চারটে টার্ম বা চারটে রাশি আছে: গ্যাসের ভর, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ আর তাপমাত্রা। এই চারটে রাশির মধ্যে সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো তোমরা ক্লাস 10-এ পড়েছিলে গ্যাসের ধর্মাবলী চ্যাপ্টারে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, রেনর চাপের সূত্র, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, যা যা পড়েছিলে, এখানে সেই জিনিসগুলো আছে। আর একটু এখানে আর একটু বেশি করে আছে, অঙ্ক একটু বেশি করে আছে, ক্যালকুলেশন সব আছে। তো একই জিনিস আমরা স্টার্ট করব। তো এই যে মেন যে চারটে রাশি বা টার্ম পেলাম, ভর, আয়তন, চাপ আর উষ্ণতা, এই চারটে রাশির মধ্যে যে কোনো দুটো ধ্রুবক রাখবো। ধ্রুবক রেখে বাকি দুটোর মধ্যে আমরা সম্পর্ক বের করব, ঠিক আছে? তো আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে আমি ধরো আমি গ্যাসের এই চারটে রাশি আছে, এম, পি, ভি, টি। এই চারটের মধ্যে সব গ্যাসের ক্ষেত্রে ধরো বয়েলের সূত্র, তারপর আছে চার্লসের সূত্র, রেনর চাপের সূত্র, চার্লসের সূত্র, রেনর চাপের সূত্র, তিনটে সূত্র। প্রত্যেকটা সূত্রের ধ্রুবক রাশি আছে কিছু, আর কিছু চলরাশি আছে, ঠিক আছে? তো প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে ধ্রুবক রাশি আর চলরাশি কি আমরা একটু আলোচনা করব। বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কি আছে? সব সূত্রে ধ্রুবক রাশি গ্যাসের ভর মানে এম, সবগুলোর ক্ষেত্রে ধ্রুবক রাশি গ্যাসের ভর। আর কি ধ্রুবক রাশি হতে হবে? বয়েলের সূত্র মানে বয়েল মানে ফুটানো মানে উষ্ণতা, এবার মনে রাখবে উষ্ণতাটাও ধ্রুবক রাশি। তাহলে M1T বাদ দিলে বাকি রইল চাপ আর আয়তন। আয়তন আর চাপ কি হবে? পরস্পর সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে চলরাশি এখানে কি হচ্ছে? আয়তন আর চাপ। আয়তনের সঙ্গে চাপ কি? ব্যস্তানুপাতের সম্পর্ক। তাহলে V সমান K/P, অতএব PV সমান K। এটা হচ্ছে তোমাদের বয়েলের সূত্র। চার্লসের সূত্রে চার্লস মানে গ্যাসের ভর ধ্রুবক হবে, আর চার্লস মানে চাপ মানে পি, এই দুটো ধ্রুবক রাশি। আর চলরাশি কিরকম? এটা চলরাশি আর চলরাশি সম্পর্ক, এগুলো সম্পর্ক, দুটোর মধ্যে সম্পর্ক কিরকম। সম্পর্ক এই চলরাশিগুলোর মধ্যে সম্পর্ক। তো এমপি বাদ দিলে এখানে ভিটি, ভি আর টি, টিটা হচ্ছে কেলভিন স্কেলে। তাহলে চার্লসের সূত্রে ভি আর টির মধ্যে রিলেশন আছে,
যদি সেন্টিগ্রেড স্কেলে চার্লসের অরিজিনাল সূত্র হচ্ছে টি সেন্টিগ্রেড, টি সেন্টিগ্রেডের সাথে আয়তন ভিটি সমান v0 * 1 প্লাস স্মল টি বাই 273, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে এটা, অথবা ভি কেলভিন স্কেলে হয় ভি ভ্যারিজাস টি, তার মানে v1 বাই v2 সমান বড় হাতে t1 বাই t2, আর পিভি সমান ধ্রুবক মানে এর বলতে পারি p1 v1 সমান p2 v2। এসব পড়েছো ক্লাস 10 এও ছিল, ঠিক আছে। আর চাপের সূত্র আছে, এটা রেনল্ডস চাপের সূত্র, রেনল্ডস চাপের সূত্র। রেনল্ডস চাপের সূত্রে ধ্রুবক রাশি কি? ধ্রুবক রাশি গ্যাসের ভর আর এখানে আয়তন। তাহলে ভর আয়তন বাদ দিলে চাপ আর উষ্ণতা হচ্ছে চলরাশি। সম্পর্ক একই জিনিস, এখানে টি ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে চাপ কত হবে? পিটি সমান p0 * 1 প্লাস স্মল টি বাই 273। উষ্ণতা বাড়লে চাপ বাড়বে, উষ্ণতা কমলে চাপ কমবে, মাইনাস হলে এটা কমলে কমবে, বাড়লে বাড়বে, প্লাস মাইনাস। আর কেলভিন এটা সেন্টিগ্রেড স্কেলে, আর কেলভিন স্কেল হলে পি ভ্যারিজাস টি, তার মানে পি হতে পি সমান কেটি, তার মানে p1 বাই p2 সমান ভাগ করলে t1 বাই t2, কেটা তো ধ্রুবক পাচ্ছেন। এই হচ্ছে গ্যাসের প্রসারণের তিন ধরনের যে সূত্র, সেগুলো আমি এক কাছে একটা লাইনের মধ্যে একটা তোমার টেবিলের মধ্যে রেখে দিয়েছি যাতে সুবিধা হয়। তাহলে দেখো সব সূত্রেই বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, সব সূত্রের সাধারণ ধ্রুবক রাশি কি? দেখো সব সূত্রের সাধারণ ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর। তিনটে সূত্রে গ্যাসের ভর হচ্ছে সাধারণ ধ্রুবক রাশি, ঠিক আছে। গ্যাসের ভরটা হচ্ছে সাধারণ ধ্রুবক রাশি। এগুলো আমরা ক্লাস 10-এও পড়েছিলাম, আবার এখানেও আছে, ঠিক আছে। এবারে আমি এগুলো একে একে একটু আলোচনা করব, তোমরা একটু দেখবে, লক্ষ্য করবে। বলছি তো এটা মুছে দিচ্ছি, দেখো এটা রাখা যাবে না, মুছে দিয়ে আমি একে একে বয়েলের সূত্র আগে আলোচনা করবো, তারপর চার্লসের সূত্র, তারপর চাপের সূত্র। ওকে, মুছে দিচ্ছি। আচ্ছা, বয়েলের সূত্র তো আমরা পেয়ে গেছি, ভি এর সঙ্গে পি ব্যস্তানুপাতিক। বয়েলের সূত্রে আমরা কি পেলাম? যে আয়তন আর চাপ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কখন? যখন গ্যাসের ভর আর উষ্ণতা স্থির, এটা আমরা জানি। অতএব ভি সমানুপাতিক সমানান্তরে একটা কে গুণ করতে হয়, কে * 1/p, কণাকণি করে পিভি সমান কে, তার মানে পিভি সমান কে মানে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তার মানে পি আর ভি চেঞ্জ হয়ে প্রথম ক্ষেত্রে যদি p1 আর v1 হয় তাদের গুণফল যা হবে, দ্বিতীয় ক্ষেত্রে পি আর ভি চেঞ্জ হয়ে যদি p2 v2 হয়, এদেরও গুণফল আগের গুণফলের সঙ্গে কি হবে? সমান হবে। এটা হচ্ছে বয়েলের সূত্র, p1 v1 সমান p2 v2। ওকে, এবার এখানে বয়েলের সূত্রে তিন ধরনের লেখচিত্র আছে। একটা হচ্ছে p ভার্সেস v, আমরা এই লেখচিত্রটা জানি। চাপ আর আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে চাপ যত কমবে আয়তন তত বাড়বে, এরকম লেখচিত্র, ঠিক আছে। এরকম আবার বিভিন্ন উষ্ণতা, যেহেতু উষ্ণতা স্থির, এটা তো আমরা T1 উষ্ণতায় করলাম, এটা T2 উষ্ণতায় লেখচিত্র, আর এটা তো এটা T3 উষ্ণতায় লেখচিত্র। তিনটে উষ্ণতায় তিন ধরনের লেখচিত্র। তিন লেখচিত্রের মধ্যে কোন উষ্ণতাটা বেশি বলতো? T3টা বেশি হবে T2 তুলনায়, T2 T1। কেন? কারণ আমরা জানি পিভি সমান ইন জেনারেল সমীকরণ আমরা দেখাবো, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ পিভি সমান 8টি, ঠিক আছে। তাই এখানে আমি যদি পি এর সঙ্গে সমান্তরাল সরলরেখা যদি টেনে দিই, দেখো তাহলে সবার ক্ষেত্রে কি হবে? ভিটা কনস্ট্যান্ট, এখানেও ভি, এটাও ভি, এটাও ভি, এটাও ভি, ভি একই, ভি এক মানে ভি বাদ, আরও বাদ, পি এর সঙ্গে কি টি সমানুপাতিক, যার চাপ বেশি তার উষ্ণতা বেশি। তাহলে এইটার দেখো গ্রাফটা দেখো চাপ অনেক বেশি, এতটা চাপ, ঠিক আছে। আর এটা চাপ এখান থেকে এইটুকু, আর এটা চাপ এখান থেকে এইটুকু, ঠিক আছে। তাহলে এর চাপ বেশি, প্রথমটা চাপ এতটা, তার চাপ বেশি তার উষ্ণতা বেশি, ওই জন্য T3টা বড় T2 তুলনায়, আবার T2টা বড় T1 এর তুলনায়। এইভাবে আমাদের
করতে হবে গ্রাফ। আর কি আছে লেখচিত্র না 1/v ভার্সেস পি, এই লেখচিত্রগুলো করতে হবে। 1/v ভার্সেস পি, 1/v এর সঙ্গে পি লেখচিত্র কেমন হবে, এরকম লেখচিত্রগুলো হবে, স্ট্রেট লাইন এইরকম লেখচিত্রগুলো হবে। T1 T2 T3, এটা T1, এটা T2, এটা T3, বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন রকম হবে। এবার এখানে কি করে হচ্ছে লেখচিত্র দেখো, আমরা জানি মেন ফর্মুলা জানি পিভি সমান RT প্লাস, তাই তো আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ। তাহলে 1/v আছে y অক্ষ, এটা x অক্ষ, তাহলে x সমান ভিটাকে দিয়ে পাঠালাম RT * 1/v করলাম, এই যে ভিটাকে দেখলাম 1/v, তাহলে RT হচ্ছে ধ্রুবক, তার মানে পিটা হচ্ছে x অক্ষ আর 1/v y অক্ষ, তাহলে পিটাকে x অক্ষ নিলাম, সময়টা কি কনস্ট্যান্ট ইনটু 1/v টাকে y অক্ষ দিয়েছি, তাহলে x এর সঙ্গে y কি সমানুপাতিক। যদি উষ্ণতা স্থির থাকে তাহলে কি হবে, এটা ধ্রুবক, তাহলে p এর সঙ্গে 1/v সমানুপাতিক, তাহলে p হচ্ছে x অক্ষ, 1/v টাকে পুরোটাকে হচ্ছে y অক্ষ, তাহলে y ভ্যালু আছে x, মানে কি না সরলরেখা সমীকরণ, তাই তো। তাহলে এটা সরলরেখা হবে, মূলবিন্দুগামী দিকে যাবে। এবার এখানেও তাই, এখানেও তিনটে উষ্ণতা আছে T1 T2 T3, কার উষ্ণতা বেশি হবে বুঝতেই পারছো, এখানে ঠিক উল্টোটা হবে, T3 টা বেশি হবে T2 এর তুলনায়, T2 বেশি T1 এর তুলনায়। কেন, একই জিনিস, এর সঙ্গে সমান্তরাল সরলরেখা টেনে দাও, দেখো তার সমান্তরাল সরলরেখা টেনে মানে তিনটে বিন্দু পাচ্ছি, একটা একটা একটা, এই তিনটে বিন্দুর মধ্যে দেখো হ্যাঁ এখান থেকে এটা কি চাপ আছে, এরও যা চাপ, এরও তাই চাপ পি, এরও চাপ পি, এরও চাপ পি, সবারই চাপ সমান। কিন্তু এটা দেখো 1/v টা এটা সবচেয়ে বেশি আর এর 1/v টা সবচেয়ে কম, তাহলে যার 1/v সবচেয়ে কম, তার 1/v সবচেয়ে কম মানে তাহলে পি টাও সবচেয়ে কম হবে, তাই তো। আবার পি টাও ধ্রুবক নিয়ে নিচ্ছি, তাহলে পি টাও বাদ হয়ে গেল, ধ্রুবক সমান চাপ একই, আবার আটটাও ধ্রুবক, তার টি ইনটু 1/v দুটো গুণফল ধ্রুবক, কিন্তু এইটার ক্ষেত্রে দেখো 1/v সবচেয়ে কম, তাহলে টিটা এখানে সবচেয়ে বেশি হবে, সেই জন্য টি3 টা এখানে বেশি, ঠিক আছে। না টি এর সঙ্গে 1/v দুটো গুণফল ধ্রুবক, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, তাহলে একটা বাড়লে একটা কমবে, তাহলে এইটার ক্ষেত্রে দেখো 1/v, এটা 1/v সবচেয়ে কম, তাহলে এর উষ্ণতা সবচেয়ে বেশি, আর এটার ক্ষেত্রে দেখো 1/v অনেক বড়, তাহলে টিটা এটার ক্ষেত্রে সবচেয়ে কম হবে, T1 টা কম আর T3 টা বেশি, ওকে। আরেক ধরনের গ্রাফ আছে পিভি ভার্সেস পি লেখচিত্র, এটা হয়েছে, অসুবিধা নাই। পিভি ভার্সেস পি লেখচিত্র, পিভি ভার্সেস পি বা পিভি ভার্সেস পি, যাই হোক না কেন লেখচিত্রগুলো এর সঙ্গে সমান্তরাল, এরকম মানে পি বারো বা তুমি যাও না কেন পিভি গুণফল ধ্রুবক হবে, কখন, যখন উষ্ণতাটা কনস্ট্যান্ট, উষ্ণতাগুলো যখন সব কনস্ট্যান্ট হবে। এই উষ্ণতাগুলো ধরে নিচ্ছি, এটা T1 T2 T3, এটা T1 T2 T3, তার সহজে দেখতে পাচ্ছি এখানে দেখো তো, এই যে এর সমান, এটার ক্ষেত্রে দেখো পিভি সমান RT, তাহলে যার পিভি বেশি হবে তার উষ্ণতা কি হবে, বেশি হবে, কারণ আটটা ধ্রুবক, তাহলে এটার ক্ষেত্রে দেখো পিভি বেশি মানে উষ্ণতা বেশি, তাহলে এখানে ক্ষেত্রে কি হবে, T3 টা গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1, তাহলে পিভির সঙ্গে T ডাইরেক্ট সমানুপাতিক, পিভি যার বড় হবে উষ্ণতা তার বেশি হবে, সিম্পল হয়ে গেল। এটারও তো তাই, এটা T1 T2 T3 যদি করি, এখানেও T3 টা বেশি T2 তুলনায়, T2 বেশি T1 এর তুলনায়, এইরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো হবে, ওকে। এবারে চলে এসো চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা আমরা জানি,
চার্লসের সূত্রটা কি? আচ্ছা, বয়েলের সূত্রটা বলতে ভুলে গেল। তাহলে বয়েলের সূত্রের বিবৃতিটা কি হবে না, তাহলে এখানে ছিল নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে যদি চাপ একটা উষ্ণতা যদি স্থির থাকা হয়, এই দুটো স্থির ছিল আর এই দুটো পরিবর্তনশীল। তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা যদি স্থির থাকে তাহলে চাপ আর আয়তন পরস্পর ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা বয়েলের সূত্র। চার্লসের সূত্র তাহলে কি বলবো? চার্লসের সূত্রে এই একই, স্থির চাপে বা চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে গ্যাসটির প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যে আয়তন থাকে তার 1/273 আয়তন বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে আমি ধরি নির্দিষ্ট, এখানে করছি, ধরি নির্দিষ্ট ভরের কোন গ্যাসের, আগে ধরে নেব 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন সমান V0, কারণ একমাত্র গ্যাসের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনের সাপেক্ষে সব হিসাব করব। উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হবে তার সাপেক্ষে সব ক্যালকুলেশন আমরা করব। ওকে, তাই নির্দিষ্ট ভরের কোন গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন আমি ধরলাম V0। এরপর কি করব? চার্লসের সূত্র অনুযায়ী কি করব? চাপ স্থির রাখবো। এখানে নির্দিষ্ট ভরে নিয়েছি, তাহলে চাপ স্থির থাকলে, চাপ যদি স্থির থাকে তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি কত হবে? বলছে চার্লসের সূত্র বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল কত না V0, তার 1/273, মানে V0 × 1/273, এত আয়তন বাড়ে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ে। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বাড়বে কত? V0/273 × T। অতএব T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন সমান V সাফিক্স T। VT হলে VT সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন এটা ছিল, প্লাস আয়তন এটা পরিমাণ বাড়লো, এটা ছিল এত বাড়লো, তাহলে বেড়ে কত হলো? এটা যুক্ত এটা, কারণ V0 কমনে নাও, 1 প্লাস ছোট t বাই 273। দেখো সম্পর্কটা চলে এলো। T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন VT V0 × 1 প্লাস t বাই 273। ওকে, এবারে উষ্ণতা না বাড়ে, উষ্ণতা যদি কমানো হয় তাহলে এটা আয়তন তার কমে যাবে, তার প্লাসে যেগুলো সব মাইনাস হবে। উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা কমলে আয়তন কমবে। ওকে, এখান থেকে আমরা পরম শূন্য উষ্ণতা ধারণা করতে পারি। এই যে এখানে যদি আমি করি, মুছে দিচ্ছি এবারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন VT হলে VT হলো V0 × 1 প্লাস ছোট t বাই 273, তাই তো? এখানে t এর জায়গায় -273 যদি বসাই ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আয়তন কত বলো তো? 1 প্লাস t এর জায়গায় -273 বাই 273 কেটে গেল, কে -1, তাহলে কত? 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়। তাই এই উষ্ণতাটাকে বলা হবে পরম শূন্য উষ্ণতা। এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা, কারণ এই উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে, তাই একে পরম শূন্য উষ্ণতা আমরা বলবো। ওকে, এর থেকে কম উষ্ণতা মহাবিশ্বে আর নেই, কারণ এই উষ্ণতা যদি আরো কমিয়ে দেওয়া হয় তাহলে আয়তন কি হবে? 0 থেকে আরো কমে যাবে, নেগেটিভ, কিন্তু কখনো আয়তন নেগেটিভ হতে পারে না। তাই এটাই মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতা, তাই পরম শূন্য নাম দেওয়া হয়েছে। আবার বাস্তবে কোনো গ্যাসকে এই উষ্ণতায় নিয়ে যাওয়া সম্ভব নয়। যদি নিয়ে যাওয়া সম্ভব হতো তাহলে আয়তন 0 হয়ে যেত, কিন্তু
বাস্তবে সম্ভব নয়, কারণ এই উষ্ণতায় যাওয়ার অনেক আগে গ্যাস কী হবে, গ্যাসীয় অবস্থায় থাকবে না, সেটা জমে তরল বা কঠিনে পরিণত হয়ে যাবে। যদি গ্যাসীয় অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব হতো তাহলে আয়তন শূন্য হয়ে যেত। ওকে, আচ্ছা, এবারে এই উষ্ণতাতে যেহেতু সবচেয়ে পরম শূন্য উষ্ণতা, মহাবিশ্বের থেকে কম উষ্ণতা নেই, সেই জন্য একটা স্কেল তৈরি করা হয়েছে। সেই স্কেলটাকে বলা হয় পরম স্কেল বা কেলভিন স্কেল। কেলভিন স্কেল বলা হয় এটাকে, পরম স্কেল বা কেলভিন স্কেল বলা হয় এই এটাকে। স্কেলটা কি না, সেন্টিগ্রেড আর সেলসিয়াস স্কেল এর সমতুল্য একটা কেলভিন স্কেল তৈরি হয়েছে। কেলভিন স্কেল কিভাবে না, সেলসিয়াস স্কেলে যে মাইনাস যে 273 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এইটাকে এখানে পরম স্কেলে কি হয় 0 কেলভিন ধরা হয়েছে। এবার তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি, সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সঙ্গে এই স্কেলেও 1 ডিগ্রি সমান করে স্কেল তৈরি করা আছে। এর 2 ডিগ্রি মানে এর 2 ঘর যাবে, এখান থেকে এটা ধর 100 ডিগ্রি 100 ঘর গেল, এইটা 100 ঘর গেল, -273 100 ঘর যাওয়া মানে সরি এটা হচ্ছে 273 ঘর যাবে, 273 ঘর গেলে তবে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড আসবে। ঠিক আছে, তাহলে ইও দেবে 273 ঘর যাবে, ইও কত ঘর যাবে 273 ঘর। তা 0 থেকে 273 কেলভিন হবে। ঠিক আছে, এই যতটা ঘর যাবে মানে 1 ঘর মানে এর 1 ঘর, এর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি মানে কেলভিন স্কেলেরও 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি। তাহলে এই 273 ঘর যায়, 273 ঘর যাবে, তার মানে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কেলভিন স্কেল হয়ে গেল 273 কেলভিন। আবার সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 0 থেকে 100 মানে 100 ঘর গেছে, তাহলে ইও এখান থেকে 100 ঘর যাবে, তাই তো, এরও হবে 100 ঘর, 273 প্লাস 100 ঘর গেলে কত হয় 373 কেলভিন, এইটা 100 ঘর যাচ্ছে। তাহলে এই যে স্কেল তৈরি হলো, এই স্কেলটাকে পরম স্কেল বা কেলভিন স্কেল বলে। এই স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 0 কেলভিন, মানে নেগেটিভ মান কখনো হবে না কেলভিন স্কেলে। প্রশ্ন করে যে কোন স্কেলের মান কখনো, উষ্ণতার মান কখনো ঋণাত্মক হয় না এই স্কেলে, সেলসিয়াস স্কেলে নেগেটিভ হয়, কিন্তু কেলভিন স্কেলে সবসময় পজিটিভ ভ্যালু 0। ওকে, আচ্ছা, আর এই হচ্ছে পরম স্কেল। তাহলে সেলসিয়াস থেকে পরমে যেতে গেলে আমাকে কি করতে হবে, সেলসিয়াস স্কেলে যদি পার্ট T ডিগ্রি সেলসিয়াস হয় তার সঙ্গে 273 যোগ করে কেলভিন স্কেলের পার্ট আসবে। কেলভিন স্কেলের পার্টটাকে বড় হাতের T দিয়ে প্রকাশ করা হয়, আর সেলসিয়াস স্কেলের পার্টটাকে ছোট হাতের T দিয়ে প্রকাশ করা হয়। বড় হাতের T মানে বুঝে নেব কেলভিন, এটা না থাকলেও আমরা বুঝে নেব এটা কেলভিন স্কেলের পার্ট। ঠিক আছে, আর ছোট T মানে বলবো এটা সেন্টিগ্রেড স্কেলের পার্ট। ওকে, তো এই হচ্ছে ব্যাপার সেলসিয়াস আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। আর চার্লসের সূত্রে তাহলে আমরা লেখচিত্রটা কেমন হবে, চার্লসের সূত্রে লেখচিত্রটা কেমন হবে, যদি এটা যদি T ডিগ্রি সেলসিয়াস স্কেলে হয়, এটা যদি আয়তন হয়, তাহলে আমরা দেখতে পেলাম যে মাইনাস -273 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন 0, তারপর উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, তার মানে এখানে ডট করে এরকম ভাবে লেখচিত্রটা হবে, কারণ এই উষ্ণতায় যাওয়া সম্ভব নয়, এই ডট ডট, তারপর যত উষ্ণতা বাড়বে আয়তন বাড়বে, তখন সব লেখা হবে সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্র। এখানে চারটা স্থির, ঠিক সেরকম যদি সেলসিয়াস না করে কেলভিন স্কেলে যদি করি, কেলভিন স্কেলে যদি করি তাহলে মূল বিন্দুগামী সব লেখা হবে, কারণ এটা 0 কেলভিন মূল বিন্দুগামী, 0 থেকে কেলভিন, আর এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তো আয়তন 0 নয়, 0 কেলভিন আয়তন 0, ওই জন্য মূল বিন্দুগামী এটা লেখচিত্র হবে কেলভিন স্কেলে, আর সেন্টিগ্রেড স্কেলে এটা। সেই জন্য চার্লসের সূত্রে দুটো গ্রাফ আছে, একটু ভালো করে দেখে নেবে। ওকে,
এইগুলো। আর ফারেনহাইট স্কেলে এর মানটা কত হবে? -459.4 ডিগ্রি ফারেনহাইট। এটা মনে রাখবে, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেল, তিনটে স্কেলে পরম শূন্য সংখ্যার মান হবে এটা। ঠিক আছে, মানে এটা এফ স্কেলে কি হবে? এফ স্কেলে এর মানটা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, 0 কেলভিন বা -273 সেকেন্ড, এটা হচ্ছে হবে -459.4 ডিগ্রি ফারেনহাইট। আর এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এটা 32 ডিগ্রি ফারেনহাইট, এটা ছিল 212 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে এরকম ব্যাপারটা হবে। এটা -459.4 ডিগ্রি ফারেনহাইট। তিনটে স্কেলে এই ব্যাপারগুলো আছে। ওকে, এবারে আমরা চার্লসের সূত্রটা সেলসিয়াস স্কেল হয়েছিল VT = V0 × 1 + ছোট t / 273। এটা হচ্ছে কোন স্কেলে? সেলসিয়াস স্কেলে ছিল। এবার এই চার্লসের এই সূত্রটাকে আমরা কেলভিন স্কেলে ট্রান্সফার করব। তার জন্য আমি কি করেছি, ধরি T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, তাহলে V1 হচ্ছে, VT এর জায়গায় V1, V0 × 1 + T এর জায়গায় T1 লিখব / 273 লসাগু। এটা 273 + T1, মানে T1 এর সঙ্গে 273 যোগ, আমরা একটু আগে দেখালাম, V0 / 273 রেখে দিলাম। আর সেন্টিগ্রেড স্কেলের সঙ্গে 273 যোগ করা মানে এটা কেলভিন স্কেলের পার্ট হবে। কেলভিন স্কেলের পার্টটাকে বড় হাতে T1 লিখলাম, এটা 1 নম্বর সমীকরণ। আবার T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ধরছি, তাহলে V2 হবে। VT এর জায়গায় V2 সমান V0 × 1 + t এর জায়গায় T2 ধরেছি / 273। এইখানেও V0 273 এলসিএম করলে এখানেও T2 + 273 সমান V0 / 273। কিন্তু সেলসিয়াস স্কেলে T2 এর সঙ্গে 273 যোগ করা মানে এটাও কেলভিন স্কেলের পার্ট হবে। সেটা বড় হাতে T2 ধরলাম, ভাগ করে দাও, 1/2 করে পাই V1 / V2 সমান T1 বড় হাতে T1 / T2। দেখো এটা হচ্ছে, তার মানে বলতে পারি V এর সঙ্গে T ডাইরেক্ট সমানুপাতিক চার্লসের সূত্রে, কেলভিন স্কেলের চার্লসের সূত্র বা চার্লসের সূত্রে এটা বিকল্প রূপ, চার্লসের সূত্রের বিকল্প রূপ বা কেলভিন স্কেলের চার্লসের সূত্রটি লিখো। তার কেলভিন স্কেলের চার্লসের সূত্রটা কি হবে না, স্থির নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ স্থির থাকলে তার আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হবে। পরম উষ্ণতা মানে এই কেলভিন স্কেলে প্রকাশিত উষ্ণতাটাকে বলা হয় পরম উষ্ণতা, তার সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, এবারে আমরা চলে আসব গ্যাসের চাপ গুণাঙ্ক আর আয়তন গুণাঙ্ক। এই যে 1/273 ব্যাপারটা বললাম না, এটা অ্যাকচুয়ালি একটা গুণাঙ্ক। গ্যাসের দু ধরনের গুণাঙ্ক আছে, একটা আয়তন গুণাঙ্ক, একটা চাপ গুণাঙ্ক। যদি আয়তন গুণাঙ্ক যদি বলা হয়, আয়তন গুণাঙ্ক তো ক্লাস 9 10 পড়েছো। আয়তন গুণাঙ্ক মানে চাপ স্থির, গামা পি দিয়ে প্রকাশ করা হয়। আয়তন গুণাঙ্ক মানে চাপ স্থির থাকবে, স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে যে পরিমাণ আয়তন বৃদ্ধি হয়, মানে আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা। ধরে নেব 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন ছিল V0, 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন বেড়ে হলো VT,
তবে এটা চাপ পিটা স্থির আছে, স্থির চাপে আর নির্দিষ্ট ভরে গ্যাসে, তার আয়তন গুণাঙ্ক গামা পি সমান হবে আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, এবং এর মানটা আমরা বললাম কত বলতো 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড এর মানটা। প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টি যদি 1 ডিগ্রি হয়, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়লে আয়তন বৃদ্ধি কত হবে 1/273 হবে। প্রাথমিক আয়তনের 1 অংশ যদি 273 হয় তাহলে 1 ভাগ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ঠিক সেই গ্যাসের কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের মতন কঠিন আয়তন প্রসারণ গুণাঙ্কে যার সংজ্ঞা ছিল এখানেও তাই। সেখানে কি ছিল প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি হয়, এখানেও তাই আয়তন গুণাঙ্কে এখানেও আয়তনের ব্যাপার আছে, আয়তন বৃদ্ধি, কিন্তু চাপটা স্থির বলে এটা গামা পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে প্রতি একক আয়তনে যে কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো। কোথা থেকে বাড়াবো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াবো। এইখানটাই আলাদা আছে, এটা একটু দেখে নেবেন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি হয় তাকে ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বলে। ঠিক সিমিলারলি চাপ গুণাঙ্ক, চাপ গুণাঙ্ক মানে নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে কি হয়, চাপ যখন গুণাঙ্ক হবে মানে চাপের পরিবর্তন হবে, তাহলে আয়তনটা স্থির, ওই জন্য এটাকে গামা ভি দিয়ে প্রকাশ করব। চাপ গুণাঙ্ক মানে চাপের বৃদ্ধি মাইনাস চাপ বৃদ্ধি মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ ধরে নিচ্ছি P0 ছিল, উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে চাপ হলো PT, চাপ বৃদ্ধি হলো PT মাইনাস P0 বাই প্রাথমিক চাপ ইনটু উষ্ণতার বৃদ্ধি। এরও মানটা হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের মান সমান এবং প্রত্যেকটারই মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। হলো, এই দুটো থেকে আমরা দু রকম ফর্মুলা বের করব অন্তিম। এখান থেকে আমরা বের করতে পারি, এখান থেকে এটা লিখছি না, এখান থেকে দেখো অন্তিম আয়তন পেতে পারি। ভিটি সমান গণনা গুণ করে করবে ভিটি V0 × 1 প্লাস গামা পিটি। আর এখান থেকেও তাই পিটি ইকুয়াল টু হবে P0 × 1 প্লাস গামা ভি × টি। তাই না, আমি একটা দেখাচ্ছি, দেখো এটা গণনা গুণ করো না, পিটি মাইনাস P0 এটা মানে 1, এটা সেটা গুণ করলে এটাই থাকবে, আর এটা সেটা গুণ করব, গুণ করলে P0 গামা ভি × টি। পিটিটা বের করব, তাহলে P0টা যোগ নিয়ে যাব, তো P0 মাইনাস P0 দিলে প্লাস P0 হবে, প্লাস এটা যেমন আছে রেখে দিলাম, P0 কমন নিয়ে নাও, 1 প্লাস গামা ভি × টি হয়ে গেল। অর্থাৎ এখানেও তাহলে অন্তিম চাপ কি হলো প্রাথমিক চাপ ইনটু 1 প্লাস গামা ভি × টি। ঠিক আছে, তাহলে VT = V0 × 1 প্লাস গামা PT বা PT = P0 × 1 প্লাস গামা ভি × টি। এবারে আমাদের আরেকটা পরীক্ষায় পরে কোশ্চেন যে দুটো গুণাঙ্ক কাকে বলে, এদের সংজ্ঞা আর এদের মধ্যে আমাদের সম্পর্কটা প্রতিষ্ঠা করতে হবে। আয়তন গুণাঙ্ক আর চাপ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করতে হবে। বা দেখাও যে গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের মান সমান, এটা আমরা দেখাবো। কি করে দেখাবো? এর মধ্যে প্রশ্ন করে দেখাও যে গামা পি সমান গামা ভি, এটা দেখাতে হবে। এটা খুব সহজে দেখানো যায়। এইটা দেখানোর জন্য আমরা কি করব, একটা ধর নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিলাম, ধরো ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটা গ্যাস নিয়েছি, তার আয়তন ছিল V0 আর চাপ ছিল P0। এরপর উষ্ণতাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়াবো, T ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাবো। ঠিক আছে, দু রকম ভাবে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে T ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতাটাকে নিয়ে যেতে পারি। এক নম্বর আয়তনটাকে স্থির রেখে, আরেক রকম ভাবে চাপ স্থির রেখে। যদি আয়তন স্থির রাখি তাহলে চাপটা পরিবর্তন হবে, ক্ষেত্রে
আয়তন স্থির মানে এখানে v0 আয়তন ছিল, এখানে v0ই থাকবে। আর তখন চাপটা পরিবর্তন হবে, চাপটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল p0, t ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে বাড়ালে চাপ বেড়ে কত হবে pt। আবার এখানে উল্টোটা, এখানে চাপ স্থির মানে এখানে চাপ p0 ছিল, এখানে চাপ p0ই থাকবে। এবার চাপ যেহেতু স্থির কিন্তু উষ্ণতা যেহেতু বাড়াচ্ছি, তাহলে একটা স্থির থাকলে অপরটা অবশ্যই বাড়বে, তাহলে আয়তনটা এখানে v0 থেকে বেড়ে হলো হচ্ছে vt। এবারে দেখো এই দুটো সিস্টেমের ক্ষেত্রে দেখো দুটোরই ক্ষেত্রে উষ্ণতা দুটোরই ক্ষেত্রে সেম, এরো টি, অথচ চাপ আয়তনে পরিবর্তন হচ্ছে। তার মানে এখানে কি সূত্র প্রযোজ্য হবে? বয়েলের সূত্র প্রযোজ্য হবে। বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি P1 V1 সমান P2 V2, ঠিক আছে? তার মানে এখানে তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে P1 বলতে PT ছিল, আচ্ছা V1 বলতে V0 ছিল, এখানে দেখো সমান P2 V2, P2 মানে এখানে P0 দ্বিতীয় ক্ষেত্রে, আর V2 মানে এখানে VT। এরপরে আমরা একটু আগে প্রমাণ করেছি এই PT আর VT এর মানগুলো, এগুলো আমরা জানি PT সমান কত P0 * 1 + গামা VT, আর VT সমান V0 * 1 + গামা PT, এগুলো আমরা একটু আগে প্রমাণ করে দেখিয়েছি। এর মানগুলো এবার এখানে শুধু জাস্ট বসিয়ে দেবো, তাহলেই জিনিসটা চলে আসবে। তো PT এর জায়গায় P0 * 1 + গামা V * T * V0 সমান এখানে P0 যেমন আছে রইল, আর VT এর জায়গায় এটা বসাবো V0 * 1 + গামা PT। এবার দেখো দুদিকে দেখো একই জিনিস P0 V0 কাটলো, অতএব 1 + গামা VT সমান 1 + গামা PT। আবার দুদিকে 1 1 কাটলো, T কাটলো, অতএব গামা VP সমান গামা V, দেখো প্রুফ হয়ে গেল। ঠিক আছে? তাহলে গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক বা চাপ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এদের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। তো সম্পর্কটা এভাবে আমরা প্রতিষ্ঠা করে দেবো এবং এদের মানটা তো দেখালাম গামা পি গামা ভি সমান, এবং প্রত্যেকটার মান কত এটা মুখস্থ রাখবে, 1/273 পাঠিয়েছে থেকে যেটা একটু আগে দেখালাম ইত্যাদি। আচ্ছা এবারে চলে এসো আর একটু আছে, আরো মিনিট 10 আছে, একসঙ্গে করে দিচ্ছি। এবারে আর 2-3টে জিনিস বাকি রয়েছে, একটু আলোচনা করি। তাহলে আমরা একে একে সব আলোচনা করলাম, এবার একসঙ্গে কম্বাইন করবো। আর কম্বাইনটা কিরকম? ধরো বয়েল ও চার্লসের সমন্বয়, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। ফার্স্ট আগে এটা একটু আলোচনা করি। বা এটাকে বলা হয় আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, ঠিক আছে? ইকুয়েশন অফ স্টেটস। বা পরীক্ষা করে পিভি সমান কেটি সম্পর্কটি প্রতিষ্ঠা করো, এরকম। তো এগুলো তোমরা জানো, ক্লাস 9 10এও পড়েছিলে। তো এই ফার্স্ট আমরা আগে ধরে নেব যে কি ধরবো, ধরে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ পি, আয়তন ভি, আর হচ্ছে পরম উষ্ণতা টি হলে, তাহলে উষ্ণতা যদি স্থির থাকে তাহলে বয়েলের সূত্র হতে পায়, বয়েলের সূত্র থেকে কি পায় না, আয়তনের সঙ্গে চাপ ব্যস্তানুপাতিক কখন হবে না, যখন বয়েলের সূত্র মানে উষ্ণতা স্থির। আর চার্লসের সূত্র থেকে পায় ভি এর সঙ্গে পরম উষ্ণতা সমানুপাতিক কখন হবে না, যখন চাপ স্থির। এবারে এই দুটো কম্বাইন করলে অতএব পাবো ভি ভ্যারিয়েন্স উপরে টি নিচে পি, অতএব ভি সমানুপাতিক থেকে সমানান্তরে একটা কে ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, সেটা হচ্ছে কে এটি বাই পি। অতএব কোণাকুণি গুণ করে দাও, পি ভি সমান কে টি, সম্পর্কটা চলে এলো। ঠিক আছে? এই হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, দুটোকে কম্বাইন করলে আরেকটা নতুন ফর্মুলা আমরা পেলাম, পি ভি সমান কে টি। ঠিক আছে? এবারে
কি পেলাম তাহলে পিভি সমান কেটি পেলাম। অতএব বলতে পারি পিভি বাই টি সমান কে, কেটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এবারে একবার সব চেঞ্জ হচ্ছে। প্রথম ক্ষেত্রে ধরো পিভি আর টি চেঞ্জ হয়ে যথাক্রমে p1 v1 আর t1 হলো, তাহলে এদের মানটা যেখানে যদি বসায় p1 * v1 / t1 করলে যা হবে, দ্বিতীয় ক্ষেত্রে আবার pvt চেঞ্জ করে যথাক্রমে p2 v2 আর tt করলাম, করে মানটা এখানে বসালাম, এদেরও গুণফলটা আগের সঙ্গে সমান হবে, অর্থাৎ p1 / v1 p1 * v1 / t1 সমান p2 * v2 / t2 হবে। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে সব অঙ্কগুলো সব করবে, যাবতীয় অঙ্ক এই ফর্মুলাটা দিয়ে একসঙ্গে হবে। ঠিক আছে, p1 v1 / t1 সমান p2 v2 / t2। আর pv সমান kt, এই সম্পর্কে এই যে k এই ধ্রুবকটা, এটা হচ্ছে মান হচ্ছে গ্যাসের পরিমাণের উপর নির্ভর করে। ঠিক আছে, গ্যাসের পরিমাণ যেমন হবে k ধ্রুবকটার মান তাই হবে। যদি আমি 1 মোল যদি গ্যাস নিই, তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে k ধ্রুবকের জায়গায় আমরা কি লিখি r, যে rটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। ঠিক আছে, তাহলে অতএব সম্পর্কটা হবে pv সমান k এর জায়গায় লিখব RT। আর যদি 1 মোলে না নিয়ে যদি n মোল যদি গ্যাস নিই, তাহলে n মোল গ্যাসের ক্ষেত্রে কি হবে, k এর জায়গায় তখন nr হবে। তখন সম্পর্কটা কি হবে, তখন সম্পর্কটা হবে pv সমান nRT। এটা হচ্ছে মেইন ফর্মুলা, pv সমান nRT। যদি n মোল গ্যাসের ক্ষেত্রে pv সমান nRT। এবারে এখান থেকে এই সার্বজনীন গ্যাস ধ্রুবক r এর মান নির্ণয় করতে হবে। r সমান তাহলে কত, pv / nt। এটা সিজিএস এ r এর মান, এসআই তে r এর মান, আবার লিটার অ্যাটমোস্ফিয়ারে কত r এর মান, এটা নির্ণয় করে রাখতে হবে এবং মনে রাখতে হবে এর মানটা। তো আমি এসআই তে নির্ণয় করে দেখাচ্ছি। তো এসআই তে আমরা এসটিপি তে নির্ণয় করব। এসআই পদ্ধতিতে এসটিপি তে, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে প্রমাণ উষ্ণতা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আমরা এখানে সবসময় কেলভিন আনবো, তো আমার এটা সমান 273 কেলভিন। আর প্রেসারটা কত, 1 atm চাপ, মানে 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, এটা আমরা সব জানি। এই চাপ আর এই উষ্ণতায় r এর মানটা বের করব। আর এই সমান 1 মোল গ্যাস নেব, 1 মোল গ্যাসের ক্ষেত্রে বের করব। তাহলে অতএব r সমান মানগুলো বসাবে, p এর জায়গায় 1.013 × 10⁵। আর আয়তন আমরা জানি 1 মোল গ্যাসের এসটিপি তে আয়তন 22.4 লিটার। লিটারটাকে ঘনমিটারে আনবো, কারণ এসআই তে আয়তনের একক ঘনমিটার। তো লিটারকে ঘনমিটারে আনতে 1000 দিয়ে ভাগ, তাহলে এত মিটার কিউব হয়ে গেল। এই সব ডাটাগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে 22.4/1000, n হচ্ছে 1 মোল আর t এর মান 273। ঠিক আছে, এটা বসাবে, বসালে ক্যালকুলেটরে করবে, করলে মানটা আসবে 8.31 জুল। পিভি দুটো গুণ করলে চাপ আয়তন গুণ করলে এর একক হচ্ছে কার্যের এককের সঙ্গে সমান হবে। কার্যের এসআই একক জুল, এটা হচ্ছে উপরটা হলো জুল আর নিচে আছে কি মোল, এটা কেলভিন। জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এটা হচ্ছে এসটিপি তে r এর মান, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এসআই পদ্ধতি, আর সিজিএস হলে জুলটাকে আমরা জানি r কে 100 × 7 দিয়ে গুণ করতে হয়, প্লাস মোল ইনভার্স কেলভিন ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। সিজিএস এ চলে এলো একবারে। আর একটা পদ্ধতিতে বের করব, সেটা হচ্ছে লিটার অ্যাটমোস্ফিয়ারে করবে। সেখানে r এর মান বের করতে গেলে আমাকে কি করতে হবে, এইগুলো একটু চেঞ্জ করে দিতে হবে। লিটার অ্যাটমোস্ফিয়ার, তাহলে এগুলো আমার দরকার নাই, এটা দরকার নাই, এই কাটাগুলো। তাহলে r সমান আমি যদি একক সহ যদি বসাই, তাহলে p এর একক কি atm, তাহলে 1 atm এসটিপি তে। আয়তনের মান হচ্ছে 22.4 লিটার, আর n হচ্ছে 1 মোল, উষ্ণতা হচ্ছে 273 কেলভিন।
তার মানে 22.4/273 ক্যালকুলেটরে করবে, এর মান আসবে 0.082। আর উপরে লিটার অ্যাটমসফিয়ার আছে, তাহলে লিটার অ্যাটমসফিয়ার লিখলে, আর নিচে মোল কেলভিন, তাহলে মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স চলে এলো আর এর মানটা। তিনটে পদ্ধতিতে তিন রকম আর এর মান, এগুলো মুখস্থ রাখবে, অঙ্কের জন্য আমাদের কাজে লাগবে। আর একটা জিনিস আছে, ওই পিভি সমান এনআরটি থেকে তোমার চাপ, উষ্ণতা এবং ঘনত্বের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা, ওইটাও মানে অঙ্কেতে কাজে লাগবে। ওই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করে দেখাবো একটু। তাহলে মেন ফর্মুলা ছিল এন মোল গ্যাসের ক্ষেত্রে অবস্থা সমীকরণ হলো পিভি সমান এনআরটি। ঠিক আছে, এখানে চাপ, আয়তন আর উষ্ণতার মধ্যে সম্পর্ক ছিল। এবারে আমরা বের করব চাপ, উষ্ণতা আর ঘনত্বের মধ্যে সম্পর্ক বের করব। তার মানে আমাকে তো আয়তনটাকে ঘনত্বের আকারে ট্রান্সফার করতে হবে। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাসের ক্ষেত্রে আয়তন সমান কি জানি, ভর বাই ঘনত্ব, এম বাই রো। তাহলে এইখানে এই সম্পর্কে শুধু করে দিবে পি ইনটু ভি এর জায়গায় এম বাই রো বসিয়ে দাও সমান এন আর টি। অর্থাৎ পি বাই রো টি, টিটাকে এখানে নিয়ে এলাম, বাকি এন আর যেমন আছে, এখানে এম গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে। দেখো কণা করে গুণ করে দেখো, এটাই আসছে। এবারে এন ও ধ্রুবক, আর ও ধ্রুবক, আর গ্যাসের ভর নির্দিষ্ট ভরের গ্যাস, এম ও ধ্রুবক, তাহলে তিনটে গুণফলই এটা হচ্ছে একটা ধ্রুবক রাশি, কনস্ট্যান্ট হয়ে গেল। তার মানে ব্যাপারটা এসে গেল পি বাই রো টি সমান কনস্ট্যান্ট। তাহলে আমরা জানি এবারে পি বাই রো টি কনস্ট্যান্ট হওয়া মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, P1 বাই রো 1 T1 সমান P2 বাই রো 2 T2। এইটা ফর্মুলা। মানে চাপ, ঘনত্ব আর উষ্ণতার আকারে দেওয়া থাকলে অঙ্ক, আমরা এই ফর্মুলাতে অঙ্কগুলো করব ঘনত্বের আকারে দেওয়া থাকে। আর যদি চাপ, আয়তন আর উষ্ণতার আকারে দেওয়া থাকে তাহলে এটাকে আমরা কি লিখি, পিবি বাই টি সমান এন আর সমান কনস্ট্যান্ট। দেখো তাহলে এটাকে আমরা কি লিখেছিলাম, পিভি টি চেঞ্জ হয়ে V1 বাই T1 সমান P2 V2 বাই T2। মানে এই গুণফলটা ধ্রুবক, তার মানে প্রথম ক্ষেত্রে যা হবে দ্বিতীয় ক্ষেত্রেও তাই হবে। তাহলে আয়তনের আকারে তাহলে এভাবে লিখবো, আর আয়তন না থেকে যদি ঘনত্বের আকারে দেওয়া থাকে তাহলে এইভাবে আমরা লিখবো। অঙ্কেতে যেমন ডাটা দেওয়া থাকবে সেইভাবে আমরা অঙ্কগুলো করব এই দুটো পদ্ধতিতে। এই হচ্ছে তোমাদের থিওরি, গ্যাসের প্রসারণে আর নেই, এই সব থিওরিগুলো একটু করবে। আর উদাহরণের অঙ্কগুলো বাড়িতে সব ভালো করে একটু দেখবে। তো শেষের দিকে উদাহরণের অঙ্ক একটু বড় বড় যেগুলো আছে সেগুলো দেখার দরকার নাই, আগের সিলেবাসে ছিল, নতুন সিলেবাসে নেই। সহজ দিকে ছোটো ছোটো দিকে পড়বে।